আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিনহাজ স্যার। আজ আমরা এসএসসি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আসি মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন সোনা, রূপা, লোহা, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে প্রকৃতিতে পাওয়া প্রাপ্ত মৌলের সংখ্যা 98টি এবং বাকিগুলো কৃত্রিমভাবে তৈরিকৃত। আমাদের মানব শরীরে মোট 26 ধরনের মৌল রয়েছে। এখন আমরা শিখব যৌগিক পদার্থ সম্পর্কে। তা যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। যেমন পানিকে যদি ভাঙি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। চককে ভাঙলে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন এই তিনটি মৌল পাবো। এই সকল পদার্থকেই যৌগিক পদার্থ বলা হয়। সাধারণত তাপমাত্রায় হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসীয় অবস্থা থাকে। এখন আমরা শিখব পরমাণু অণু সম্পর্কে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের সকল গুণাগুণ বর্তমান থাকবে। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকবে। আর অণু হচ্ছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাকে অণু বলবো। যেমন দুইটা অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগটা হচ্ছে অণু, অথবা দুটি ভিন্ন যৌগ যেমন কার্বন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা অণু বলবো। এখন এই অণুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলের অণু আর একটা হচ্ছে যৌগের অণু। মৌলের অণু হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলা হয়। যেমন অক্সিজেন, এখানে দুইটি অক্সিজেন আছে, এই কারণে এটাকে বলা হয় মৌলের অণু। আবার যখন ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয় তখন তাকে বলা হয় যৌগের অণু। যেমন কার্বন ডাই অক্সাইড। মৌলের প্রতীক। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর এবং ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে এটিকে প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, অক্সিজেনের প্রতীক ও, নাইট্রোজেনের প্রতীক এন। আবার কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাইট্রিয়াম। কপারের ল্যাটিন নাম কপরাম। পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম। সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম। টিনের ল্যাটিন নাম স্টেনাম। অ্যান্টিমনির ল্যাটিন নাম স্টিবিয়াম। গোল্ডের ল্যাটিন নাম অ্যাওরাম। লেডের ল্যাটিন নাম প্লাম্বাম। টাংস্টেনের ল্যাটিন নাম অলফার্ম। আয়রনের ল্যাটিন নাম ফেরাম। মার্কারির ল্যাটিন নাম হাইডার জায়রাম। এগুলো এমসিকিউতে আসে। এখন আমরা শিখব সংকেত সম্পর্কে। অর্থাৎ কোন একটা পরমাণুকে অণুতে প্রকাশ করতে যে চিহ্ন ব্যবহার করা হয় সেই চিহ্নকে বলবো আমরা সংকেত। যেমন নাইট্রোজেন, অ্যামোনিয়া, ক্লোরিন, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হিসাবে, যেমন নাইট্রোজেন হচ্ছে N2, অ্যামোনিয়া NH3, ক্লোরিন Cl2, সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এখন আমরা শিখব পরমাণুর গাঠনিক কণা সম্পর্কে। পরমাণুর গাঠনিক কণার আরেক নাম হচ্ছে মৌলিক কণিকা। একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু তিনটি কণা দিয়ে গঠিত। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই কণাগুলোকে পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণা বলা হয়। পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রনের নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। প্রথমে আসি ইলেকট্রন। ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা যার আধান বা চার্জ ঋণাত্মক। এই আধানের পরিমাণ -1.60
× 10⁻¹৯ কুলম্ব। একে ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের ভর সাধারণত 9.11 × 10⁻18 গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 এবং আপেক্ষিক ভর 0। ইলেকট্রনের ভর সাধারণত প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ কম থাকে। এখন আমরা জানবো প্রোটন সম্পর্কে। প্রোটন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা, যার চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ। এই আধানের পরিমাণ হচ্ছে 1.60 × 10⁻19 কুলম্ব। একে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের ভর সাধারণত 1.67 × 10⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক আধান +1 এবং আপেক্ষিক ভর 1। নিউট্রন। নিউট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা, যার কোনো আধান বা চার্জ নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে। একে এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর ভর সাধারণত প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি হয়। নিউটনের আপেক্ষিক আধান 0 এবং আপেক্ষিক ভর 1 হয়। এখন আমরা শিখব পারমাণবিক সংখ্যা সম্পর্কে। অর্থাৎ কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়াম এর একটি পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়, তাই পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডি নাম্বারও বলা হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যাই কোনো মৌলের আসল পরিচয়। এই পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যাও বলা হয়। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু প্রত্যেকটি চার্জই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান 0, তাই পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকবে। এখানে একটি কোশ্চেন আসে, পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকবে। কিন্তু কেন? এর কারণ হচ্ছে, যেহেতু প্রত্যেকটা পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান 0, তাই পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। একে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি, তাহলে এখান থেকে আমরা নিউট্রন সংখ্যা পাবো। এক্ষেত্রে সোডিয়াম মৌলের উপরে 23 হচ্ছে ভর সংখ্যা, 11 হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখন এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা যে সংখ্যা পাবো সেটা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12। এক্ষেত্রে আমি একটি মৌল দেখছি, লিথিয়াম। লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, কারণ এই ভর সংখ্যা 7, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 4। বেরিলিয়াম। বেরিলিয়ামের প্রোটন সংখ্যা 4, ভর সংখ্যা 9, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 5। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, পরমাণুর মডেল নিয়ে। এই অধ্যায়ে 2টি পরমাণু মডেল ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটি হচ্ছে বোর পরমাণু মডেল। প্রথমে আমরা শুরু করব রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। এই মডেলের 4টি বিষয় উল্লেখ করেন। সে 4টি বিষয় হচ্ছে, একটি হচ্ছে প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করবে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর 0 ধরা হয়, কাজে এই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে, নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র হয় এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা থাকে। তৃতীয় হচ্ছে, সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিক চার্জ 0।
এখানে অনেক সময় প্রশ্ন আসে, পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য কেন? এর কারণ হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান কিন্তু বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিক ভাবে চার্জ শূন্য ধরা হয়। তৃতীয়ত, ব্যাখ্যা করেছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বোধহয় এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। এছাড়া বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটি ব্যাখ্যা করতে গিয়ে নিউক্লিয়াস এর ধারণা দিয়েছেন, তাই এই মডেলটিকে নিউক্লিয়াসের মডেলও বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই এখন আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেলে মোটামুটি চারটা সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ থাকে না, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা ঠিক নয়। তৃতীয়ত হচ্ছে, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। চতুর্থত হচ্ছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। এখন আমরা শিখব বোর পরমাণু মডেল সম্পর্কে। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোর সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল তৈরি করেন। এই মডেল সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করা হবে। প্রথমত, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত ব্যাসার্ধ বৃত্তাকার পথে ঘুরতে থাকে। একটি নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপে শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি ধরা হয়। অন্যভাবে বলা যায়, এন ইকুয়াল টু 1 হলে কে প্রধান শক্তি স্তর, এন ইকুয়াল টু 2 হলে এল প্রধান শক্তি স্তর, এন ইকুয়াল টু 3 হলে এম প্রধান শক্তি স্তর এবং এন ইকুয়াল টু 4 হলে এন প্রধান শক্তি স্তর। দ্বিতীয়ত, বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়। কণিক ভরবেগ এমভিআর ইকুয়াল টু এনএইচ ভাগ 2 পাই। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরের মান হচ্ছে 9.11 গুণন 10^31 কেজি। ভিটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ। আরটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। আমরা জানি প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10^34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আর এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি, যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তর হচ্ছে উচ্চ শক্তি স্তর। অর্থাৎ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন ধাবিত হয় তখন শক্তির শোষণ ঘটে, এবং যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর দিকে ধাবিত হয় তখন শক্তি নির্গত হয়। তৃতীয়ত হচ্ছে, কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না।
তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। অর্থাৎ ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়, আবার ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর দিকে যায় তখন ইলেকট্রনের শোষণ ঘটে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে এইচ নিউ ইকুয়াল টু এইচসি ভাগ ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এইখানে সিটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ ভিটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এর একক হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ। আর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, এর একক হচ্ছে মিটার। এখন আমরা শিখব পারমাণবিক বর্ণালী সম্পর্কে। অর্থাৎ ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে পাস করলে যে বর্ণালীর সৃষ্টি হয় তাকে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা বলবো। বোর পরমাণু মডেলের সাফল্য, মোটামুটি তিনটা সাফল্য বোর পরমাণু মডেলের। সেটা হচ্ছে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথাই বলেনি। দ্বিতীয়ত হচ্ছে পরমাণুর শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। এ সম্পর্কে বলা হয়েছে বোর পরমাণু মডেলে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল এসব কিছুই বলেনি। তৃতীয়ত হচ্ছে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের যদিও কিছু সফলতা আছে তারপরও এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক সংখ্যা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। তৃতীয়ত হচ্ছে পরমাণুর ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এটা প্রমাণিত হয়, কিন্তু বোর পরমাণু মডেল বলে পরমাণু শুধু বৃত্তাকার কক্ষপথে বিদ্যমান। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, বোর মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার জন্য একটি সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে 2n²। এখানে এন হচ্ছে প্রধান শক্তি স্তর, অর্থাৎ যতগুলো শক্তি স্তর থাকবে তার উপর ভিত্তি করে আমরা ওই শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারবো। কে শক্তি স্তরের জন্য এন এর মান অন, অতএব কে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। এল শক্তি স্তরের জন্য এন এর মান 2, সেক্ষেত্রে এল শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এন শক্তি স্তরের জন্য এন এর মান 3, তাই এম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। এন শক্তি স্তরের জন্য এন এর মান 4, এন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। কে হচ্ছে প্রধান শক্তি স্তর, এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এন হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এই শক্তি স্তরগুলোকে আবার প্রধান উপশক্তি স্তরে বিভক্ত করা হয়েছে। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এই উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটাল গুলোকে এসপি, ডিএফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ প্রধান শক্তি স্তর n=1 হলে l=0, তখন অরবিটালের সংখ্যা 1s।
n = 2 হলে l = 0 অন, এক্ষেত্রে অরবিটালের সংখ্যা দুইটি, 2s 2p। n = 3 হলে l = 0 অন 2, অতএব এক্ষেত্রে অরবিটালের সংখ্যা তিনটি, 3s 3p 3d। n = 4 হলে l = 0 অন 2 3, অর্থাৎ এক্ষেত্রে অরবিটালের সংখ্যা চারটি, 4s 4p 4d 4a। n = 5 হলে l = 0 অন 2 3 4, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা থাকার কথা পাঁচটি, কিন্তু 4s 4p 4d 4a পর্যন্ত থাকে। প্রতিটি প্রধান শক্তি স্তরে বর্তমান উপশক্তি স্তরের সংখ্যা হলো 2l+1। এখানে এল হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা। প্রতিটি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি, সুতরাং প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l+1। উক্ত টেবিলে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস n = 1 থেকে 4 পর্যন্ত দেওয়া হয়েছে। শক্তি স্তর n = 4 হলে শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান 0 1 2 3 4। উপশক্তি স্তর অনুযায়ী অরবিটালের নাম s p d f। তখন অরবিটালের প্রতীক হবে 4s 4p 4d 4a। অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 × 2l+1 সূত্র অনুযায়ী দুইটি, ছয়টি, আটটি এবং 14টি। সেক্ষেত্রে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 6 10 এবং 14 এর যোগফল, অর্থাৎ 32টি। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের তিনটি নীতি রয়েছে। সেগুলো হচ্ছে: 1 নম্বর পাউলির বর্জন নীতি, 2 নম্বর আউবাউ নীতি, আর 3 নম্বর হুন্ডের নীতি। এই নীতিগুলোর মূল ধারণা সম্পর্কে এখন আলোচনা করা হবে। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালের ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আবার কোনটির শক্তি বেশি, তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান n এবং উপশক্তি স্তরের মান l এর যোগফলের উপর নির্ভর করে। অর্থাৎ যে অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালের শক্তি কম, এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে n+l এর মান বেশি হলে সেক্ষেত্রে সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। 3d এবং 4s এর অরবিটাল নিয়ে আলোচনা করা হবে। 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান 3 এবং l এর মান, d এর জন্য l এর মান 2। এক্ষেত্রে n+l = 5। আবার 4s এর ক্ষেত্রে n এর মান 4, s এর জন্য l এর মান 0। এক্ষেত্রে n+l = 4। সেক্ষেত্রে দেখা যায় যে 3dর চেয়ে 4s এর n+l এর মান কম, ফলে শক্তি কম। এক্ষেত্রে 4s ইলেকট্রন আগে প্রবেশ করে। 3dর ক্ষেত্রে n+l এর মান বেশি, তাই শক্তি বেশি। এক্ষেত্রে 3d তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আবার 3d এবং 4p এর ক্ষেত্রে যদি বলি, 3dর ক্ষেত্রে n+l এর মান 5, কিন্তু 4pর ক্ষেত্রে n+l এর মান 5। যেহেতু দুটাতে n+l এর মান 5, সেক্ষেত্রে যার n এর মান কম সেক্ষেত্রে তার শক্তি কম, ফলে ওই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেক্ষেত্রে দেখা যায় 3d এবং 4pর মধ্যে 3dর n এর মান কম, তাই 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং 4p তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখানে একটি অরবিটালের ক্রমবর্ধমান শক্তি দেওয়া হয়েছে: 1s 2s 2p 3s 3p 4s 4d 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s।
এই ক্রম অনুযায়ী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা জানি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। সেই আলোকে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখা যায়। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। টাইটেনিয়ামের ইলেকট্রনিক পারমাণবিক সংখ্যা 22। এক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2। যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। আবার স্ক্যান্ডিনামের ক্ষেত্রে 19 ও 20তম ইলেকট্রন দুটি 4s অরবিটালে পূর্ণ করে 21তম ইলেকট্রনটি পরবর্তী উচ্চ শক্তিস্তর সম্পন্ন 3d অরবিটালে প্রবেশ করে। যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন অবশ্যই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তরের পাশাপাশি লিখবে। এক্ষেত্রে আয়রন পারমাণবিক সংখ্যা 26। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। যদিও এক্ষেত্রে 4s অরবিটাল ইলেকট্রন 3d অরবিটালে আগে প্রবেশ করে। এখন আমরা ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। 1 থেকে 30 পর্যন্ত মৌলের মধ্যে দুটি ব্যতিক্রমী মৌল আছে, তার মধ্যে একটি হচ্ছে ক্রোমিয়াম আর একটি হচ্ছে কপার। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2, কিন্তু তা না হয়ে হবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। আমরা জানি একই উপশক্তি স্তর sp d অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পূর্ণরূপে থাকলে সেই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয়, যদি না থাকে তাহলে সুস্থিত হয় না। সেক্ষেত্রে ক্রোমিয়ামের প্রথম ইলেকট্রন বিন্যাসে 3d4 এবং 4s2, এক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রনটি অপূর্ণ অবস্থায় রয়েছে, তাই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত নয়। এক্ষেত্রে 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 3d5 যা অর্ধপূর্ণ এবং 4s1 যা অর্ধপূর্ণ অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত ধারণ করে। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 5 4s2। আবার কপারের ক্ষেত্রে সেম। কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2, কিন্তু হবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এক্ষেত্রেও 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে 3d9, গ্রহণ করে 3d10 হবে, যা পূর্ণ হয়ে সুস্থিত অবস্থা ধারণ করবে। আইসোটোপ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলবো। সাধারণত হাইড্রোজেনের 7টি আইসোটোপ থাকে, এর মধ্যে 3টে আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর 1/12 1.16 ইন্টু 10^14 গ্রাম। কাজেই কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুর ভর ও একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অনুপাত। অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। এক্ষেত্রে ওই মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে 1.66 ইন্টু 10^14 গ্রাম দ্বারা ভাগ করলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। উদাহরণস্বরূপ
অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻23 গ্রাম। অ্যালুমিনিয়াম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করে দেখাও। এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে হচ্ছে 4.482 × 10⁻23 গ্রাম। আমরা জানি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর 1/12 অংশ হচ্ছে 1.66 × 10⁻14 গ্রাম। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এই দুইটার অনুপাত, অর্থাৎ 4.482 × 10⁻30 গ্রাম ডিভাইডেড বা 1.166 × 10⁻14 গ্রাম ইকুয়াল টু 27। অর্থাৎ অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। এখন আমরা শিখবো আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়ের ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করা হয়। তার প্রথম ধাপ হচ্ছে প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা ও প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে এবং তৃতীয়ত প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। উদাহরণস্বরূপ প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ ক্লোরিন 35 ও ক্লোরিন 37। এক্ষেত্রে এদের প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35-এর শতকরা পরিমাণ 75% এবং ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ 25%। তাহলে এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পরিমাণ ভর হচ্ছে ক্লোরিন 35-এর পারমাণবিক ভর ইন্টু তার শতকরা পরিমাণ প্লাস ক্লোরিন 37-এর পারমাণবিক ভর ইন্টু তার শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100, অর্থাৎ 35.5। এখন আমরা শিখবো মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়ের প্রয়োগ। উদাহরণস্বরূপ প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে, কপার 63 এবং কপার 65। কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5। তাহলে এর শতকরা পরিমাণ কত বের করো। ধরা যাক প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ X% এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ 100 - X%। তাহলে এক্ষেত্রে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে X × 63 প্লাস 100 - X × 65 ডিভাইডেড বাই 100, আলটিমেটলি 63.5। অর্থাৎ X ইকুয়াল টু বের হবে 75%। অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ 75% এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ 100 - 75% ইকুয়াল টু 25%। এখন আমরা শিখবো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। যেমন হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর অন। পরমাণুর সংখ্যা দুইটি, তাই এর পারমাণবিক ভর হচ্ছে 2। একইভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আছে দুইটি, সালফার আছে একটি, অক্সিজেন আছে 4টি। হাইড্রোজেনের পারমাণবিক ভর অন, হাইড্রোজেন দুইটি, সো এর মোট পারমাণবিক ভর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর 2। সালফার একটি আছে, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 4টি আছে, 4 × 64। সো হাইড্রোজেন সালফার অক্সিজেন যোগ করলে হবে হচ্ছে 98। তো এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর হবে হচ্ছে 98। একটি মৌলের যে সকল আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে তাদেরকেই তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। পৃথিবীতে আইসোটোপের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। বর্তমানে তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্য বীজ সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, কোনো কিছুর বয়স নির্ণয় সহ আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। চিকিৎসা ক্ষেত্রে এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় রোগ নির্ণয়ে। সাধারণত টেকনিশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করে এক তেজস্ক্রিয় আইসোটোপের এখন ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানবো। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তা কোষের জিনগত পরিবর্তন ঘটাতে পারে, যার ফলাফল হিসেবে ক্যান্সারের মতো রোগ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে
পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়েছে। 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল, তার ফলে অনেক প্রাণ হারিয়েছে এবং ওই এলাকায় পরিবেশ দূষণ ঘটেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।